নওরিন নিজের ঘরে এসে দেখল রিয়াদ এসেছে ওকে নিতে। কোনো প্রশ্ন করার আগেই সে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরল। ফুপিয়ে কেঁদে উঠল, শার্ট ভিজে যাচ্ছে চোখের জলে। রিয়াদ একরাশ উৎকণ্ঠা নিয়ে বারবার প্রশ্ন করে যাচ্ছে, কি হয়েছে? নওরিন, এই নওরিন, কথা বলো প্লিজ, চিন্তা হচ্ছে তো। কিন্তু কোনো উত্তর এলো না। নওরিন নিজেকে কোনোভাবেই ধাতস্থ করে উঠতে পারছে না, অনেক কথা গলার কাছে এসে আটকে যাচ্ছে। রিয়াদ স্ত্রীকে আগলেই বিছানায় এনে বসাল। এরপর উঠে গিয়ে টেবিলে রাখা জগ থেকে পানি ঢেলে তার দিকে এগিয়ে দিল। গ্লাসটা হাত বাড়িয়ে নিয়ে পানিটা খুব ধীরে ধীরে শেষ করল নওরিন। এরপর বলল, কিছু হয়নি, তুমি চিন্তা করো না। আচ্ছা, করলাম না চিন্তা। কিন্তু তোমার কি হয়েছে সেটা কি জানতে পারি? একটু সময় নিয়ে গ্লাসটাকে দুই হাতের তালুর মধ্যে ঘোরাতে ঘোরাতে নিজেকে খানিকটা ধাতস্থ করে নিয়ে বলল, আমাদের সংসারটা কখনো পরিপূর্ণ হবে না, তাই না? তুমি আবার এসব বলছ? ডাক্তার তো আমাদের শতভাগ নিরাশ করেননি। তাহলে? আমার স্কুলে সব বাচ্চাদের মায়েরা মেয়েকে কি সুন্দর করে সাজিয়ে হাত ধরে ধরে স্কুলে নিয়ে আসে। টিফিনের সময় মুখে তুলে খাইয়ে দেয়। আশেপাশে কত মানুষ সন্তানদের নিয়ে খেলে, হাসে। ব্যথা পেলে কেঁদে ফেলে। আমার কোলটা বড্ড খালি খালি লাগে। আমি কেন পেলাম না? একটা ছোট্ট প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছিল। আমি ওকে অনুভব করতাম, জানো? কিন্তু ধরে রাখতে পারলাম না। তোমারও তো কষ্ট হয়েছে, বলো? কেমন অপ্রকৃতস্থের মতো কথা বলে যাচ্ছে নওরিন। বাচ্চাদের স্কুলে সে স্বেচ্ছায় যোগ দিয়েছিল, অনেক অনেক শিশুদের মাঝে থাকলে নিজের অভাবটুকু খানিকটা ভুলে থাকা যাবে ভেবে। কিন্তু ফলাফল উল্টো হয় মাঝে মধ্যে। অন্যের প্রাচুর্যতার মাঝে নিজেকে কখনো কখনো বড্ড দিনহীন বলে মনে হয়। তবুও নিষ্পাপ মুখগুলো ওকে স্বস্তি দেয়। তাদের হাসি কান্না, দুষ্টুমি সবকিছু যে ওকে প্রশান্তি দেয়। তাদের সে ভীষণ মমতায়, যত্নে পোড়ানোর চেষ্টা করে। সবার কথা মন দিয়ে শোনে। রিয়াদ দুই হাতের মধ্যে নওরিনের চিবুক ধরে মুখটা আলতো করে তুলে গভীর আবেগে বলল, তুমি আমার পাশে আছো, এটা ভাবলে আমার কষ্ট হয় না। সত্যি বলছি। মাঝে মধ্যে যে কিছুটা খারাপ লাগে না সেটা বললে মিথ্যে বলা হবে। আমাদের সম্পর্কে কোনো মিথ্যে নেই, তাই বলতেও চাই না। তবে একটা কথা কি জানো? তুমি আমার জীবনে এসেছ, এই প্রাপ্তির যে প্রশান্তি, এর তুলনা নেই। এই শান্তি অন্য অপ্রাপ্তিকে ছাপিয়ে যায়। তখন কোনো কষ্ট থাকে না। তখনই কেবল কষ্ট হয়, যখন তুমি এভাবে কাঁদো, মনমরা হয়ে বসে থাকো। একটু হাসো প্লিজ। তোমার হাসি খুব সুন্দর। নওরিনের নিজের ভাগ্যের উপরে কখনো কখনো রাগ হয়, তবে রিয়াদের মতো একজনকে জীবনের সহযোদ্ধা হিসেবে পেয়েছে এটা ভাবলে সেই খেদ নিমিষেই হারিয়ে যায় কোনো মহাশূন্যে। সে নিশ্চয়ই সৌভাগ্যবতী, নইলে রিয়াদকে সে কি করে পেল জীবনে। ওর মুখ জুড়ে আধার কেটে গিয়ে ঝলমলে আলোকের দুটি খেলে গেল মুহূর্তেই। লিলি নিচে এসে নওরিনের ঘরের দরজায় দাঁড়িয়ে দেখল ভেতরে রিয়াদ আছে। ওর আর কথা বলে মনের ভার হালকা করা হয় না। সে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কেঁদে ফেলে। চারদিক থেকে এত এত চাপে ওর মানসিক স্থিতি যেন হারিয়ে যাচ্ছে। বড্ড অবসন্ন লাগছিল, সেভাবেই সে ঘুমিয়ে পড়ে। নওরিন যাবার আগে এসে ওকে ঘুমাতে দেখে আর জাগায় না, চলে যায়। সন্ধ্যায় নেহাল ঘরে এসে দেখে লিলি আজ বড্ড নীরব। অন্যদিনের মতো আক্রোশে ওর দিকে তাকায় না, সে এসেছে বুঝতে পেরেও বিন্দুমাত্র হেলদোল নেই। বড্ড বেশি নিষ্পন্দ বসে রয়েছে। নেহালের একবার মনে হলো কথা বলবে না, বললেই হয়তো কথায় কথা বাড়বে, অশান্তি হবে।
কিন্তু সে এড়িয়ে যেতে পারল না। লিলির মায়ের কাতর আকুতি মনে পড়ল, একজন মাতৃস্নেহে কাতর মায়ের কাছে প্রতিজ্ঞা করেছে, সেটা থেকে সে পিছিয়ে আসতে পারে না। তাছাড়া যেভাবেই হোক, মেয়েটা ওর জীবনের সাথে জুড়ে গেছে। এই দায় সে কোনোভাবেই এড়াতে পারবে না। কিছু কি হয়েছে? লিলি একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। নেহাল আরেকটু এগিয়ে গিয়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে আরেকবার প্রশ্ন করল, আন্টিকে মিস করছো, লিলি? এবার সে নেহালের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাল। কেন যেন প্রশ্নটা বন্ধুসুলভ মনে হল লিলির কাছে। মন থেকে সাড়া না এলেও সে মুখ খুলল, নওরিন আপুর ব্যাপারটা আমি জানতাম না। আজ পাশের ছাদে একটা বাচ্চাকে দেখে এক্সাইটমেন্টে একটা কথা বলে ফেলেছিলাম। আপু কষ্ট পেয়েছে। নেহাল খানিকটা বিস্মিত হল লিলির কথায়। এই কয়দিনে দেখে মনে হয়েছিল মেয়েটা কাউকে পরোয়া করে না। কে কি ভাবল সেসবও ভাবে না। কিন্তু আজ নেহালের সেই দৃষ্টিভঙ্গি যেন হোঁচট খেল। কেবল ওর সাথেই মেয়েটা এমন রূঢ়, বাকিদের জন্য সে অন্তর দিয়ে ভাবে। নইলে কয়েকদিনের চেনা একজনের জন্য এভাবে বিমর্ষ হয়ে পড়ত না। নেহালের ইচ্ছে করল হাত ধরে সান্ত্বনা সূচক কিছু কথা বলে, কিন্তু এটা করল না। প্রথম দিনে বলা কথাটা মনে পড়ল, যেচে পড়ে কে অপমানিত হতে যায়। যেটা বলে ফেলেছ সেটা তো আর ফেরত নেবার কোনো উপায় নেই। তুমি ওর সাথে একবার সামনাসামনি কথা বলে নিও, তাহলেই হবে। ও যে ধরনের মানুষ, এসব কথা পুষে রাখবে না। আপু তো ছেলে গেছে, কাল যাবে আমার সাথে। সকালে আমি বেরোবার সময় ওর স্কুলে নামিয়ে দিয়ে যাব। না হয় স্কুল টাইমের পরে ওর বাসায় যেও। কথা বলার পরে সেটা ফেরত নেবার কোনো যন্ত্র থাকা প্রয়োজন ছিল। নেহাল হেসে ফেলল, যেহেতু নেই, তাই কথা বলার আগে একটু ভেবে নিলে ভালো হয়। লিলির নিজেকে কিছুটা হলেও নির্ভার লাগল। ও নেহালকে এই কয়দিন যেভাবে কটাক্ষ হেনে কথা বলেছে, তার শোধ লোকটা আজ চাইলেই নিতে পারত। কিন্তু কোনোটাই করেনি। মনে মনে কিছুটা যেন কৃতজ্ঞতাবোধ করল, যদিও হাবে ভাবে তা প্রকাশ করতে সে অপারগ। চা খাবেন? তুমি বানাবে? হ্যাঁ, যদিও খুব একটা ভালো হয় না, তবে আম্মু পছন্দ করে। আচ্ছা, খাবো। লিলি বেরিয়ে গেল। নেহাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আজ কোনো কথা কাটাকুটির মধ্য দিয়ে যেতে হল না। নেহাল এক বুক সাহস নিয়ে তুমি বলেছে আজ। মেয়েটা খেয়াল করেছে কিনা বুঝতে পারছে না। ওর বলতে ইচ্ছে করছিল তাকেও যেন লিলি তুমি করে বলে, কিন্তু সাহস করে উঠতে পারেনি। পাছে আবার বয়স নিয়ে কথা শুনতে হয়। মেয়েটার ভালো মুড আজ দীর্ঘস্থায়ী হোক, সেটাই মঙ্গল নেহালের জন্য। নওরিন কিছুদিন থেকে চলে গেল বলে রোমেনার মন কিছুটা খারাপ ছিল। তবে এখন ঠিক আছে। তিনি সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করছিলেন। মালতী সাহায্য করছিল। তুমি আমাকে ডাকলে পারতে, এসে গল্প করতাম। লিলিকে দেখে রোমেনা একগাল হেসে বললেন, তোর শরীর ঠিক আছে? সারাদিন দেখা নেই। আমি একবার গিয়ে দেখলাম ঘুমিয়ে পড়েছিলি। নওরিন কি রোমেনাকেও কিছু বলেননি, নাকি তিনি জেনেও এড়িয়ে গেলেন? লিলিও আর সে প্রসঙ্গে গেল না। মন খারাপ ছিল, এখন ঠিক আছে। তৌহিদা কল করেছিল, তুই একবার দেখা করে আসিস। আমি ওকে কত করে আসতে বললাম, সে রাজি হয় না। আরে আমি তোর মেয়ের শাশুড়ির আগে তো তোর প্রাণের বান্ধবী, সেটা কি ভুলে গেছিস? লিলিরও মন কেমন করে মায়ের জন্য, কিন্তু যে দোকে বাধা দেয়। তবে কাল সে নওরিনের সাথে কথা বলে মায়ের সাথে দেখা করে আসবে বলে ঠিক করল। আমি পাশের চুলায় চা করি? কর। তোমার ছেলে কেমন চা পছন্দ করে বলো তো?
রোমেনা লিলির দিকে তাকিয়ে নিজের স্বস্তি গোপন করে বললেন, ঘন দুধের চা ওর বেশি পছন্দ। তুই পারবি? যা পারি তাই খাবে। আজ না হয় পাতলা চাই খেলো। সে কোনো দেশের রাজাধিরাজ যে সব মেপে মেপে দিতে হবে? লিলির বলার ভঙ্গিতে রোমেনা ঘর কাঁপিয়ে হাসলেন। সেটাই। আমার ছেলেটা সারাক্ষণ নিয়মের মধ্যে থাকতে চায়। মাঝে মাঝে অনিয়ম না করলে আর জীবনের মজা কোথায়? তুই ঘাড়ে ধরে হতচ্ছাড়াটাকে একটু অনিয়ম শিখিয়ে দিস তো। তার কথা শেষ হতে লিলি মনে মনে দেখেও ফেলল সে নেহালকে ঘাড়ে ধরে ট্যালোটালে চা খাওয়াচ্ছে আর বেচারা কাচুমাচু মুখে নিতান্ত অনিচ্ছায় চায়ের কাপে চুমুক দিচ্ছে। বেচারা নেহাল। লিলি যে কে এবার ঠিক সে বুঝিয়ে দেবে। আজকের জন্য কেবল মাফ করেছে প্রতিদান হিসেবে। কল্পদৃশ্যটা ভাবা মাত্রই লিলি ও রোমেনার সাথে হেসে লুটোপুটি খেল। শাশুড়ি আর বউয়ের এমন যৌথ হাসির শব্দে আশফাক আর নেহালও ততক্ষণে এসে দাঁড়িয়েছে রান্নাঘরের সামনে। নেহাল বিয়ের আগে দেখা সেই ছবিতে এমন হাসি দেখেছিল লিলির, আজ চোখের সামনে দেখল। কি উচ্ছল, প্রাণবন্ত হাসি। একরাশ স্নিগ্ধতা মেয়েটার চোখে মুখে লেপ্টে আছে যেন। সুখ সুখ একটা কিসের যেন ব্যথা বেজে উঠল নেহালের হৃদয়পটে। সকাল সকাল ঘুম থেকে উঠেছে লিলি। নেহালের খুব ভোরবেলায় উঠার অভ্যাস। একদিনও ঘুম ভেঙে সে নেহালকে পাশে পায়নি। আজ নওরিনের স্কুলে যাবে বলে অ্যালার্ম দিয়ে রেখেছিল। পরে একা একা তার বাসায় যাবার চাইতে স্কুলে যাওয়ার প্রস্তাবটা লিলির বেশি মনে ধরেছে। সকালের নাস্তার টেবিলে লিলি রোমেনাকে জিজ্ঞেস করল, আমি আজ নওরিনে আপুর স্কুলে যাব। সে তো ভালো কথা। যা, খুশি হবে মেয়েটা। লিলি খানিকটা ইতস্তত করে রুটির টুকরো আলু ভাজিতে নাড়াচাড়া করতে করতে বলল, বলছিলাম, কি পরে যাব? নেহাল খাওয়া থামিয়ে একবার লিলির দিকে তাকাল। রোমেনা উত্তর দিলেন, তোর যা ভালো লাগে তাই পরবি। শোন, বিয়ে করেছিস বলে জিজ্ঞেস করে পোশাক পরার কোনো দরকার নেই। কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও সেটা যদি ভালো কিছু হয়, তবুও করে ফেলিস। আমরা এখন তৌহিদার পরে সবচাইতে আপন মানুষ। ও তোকে যেভাবে বড় করেছে, যা তোর অভ্যাস, সেসব নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাব না। বুঝলি? তুই যেমন আমরা তোকে সেভাবেই ভালোবাসি। রেসপন্সিবিলিটির প্রশ্ন যদি আসে সেটা আলাদা ব্যাপার। সময়ের সাথে সাথে ওটা এমনিতেই আসবে। একবারে সব কয়টা আনার দরকার নেই। ধীরে সুস্থেই আসুক। কথা শেষে মৃদু হাসলেন রোমেনা। লিলির ভারী ভালো লাগল। এত কিছু ভেবে সে কথাটা বলেনি। রোমেনার ব্যাপারে মায়ের কাছ থেকে শুনে একটা ধারণা তৈরি হয়েছিল, এই কয়দিনে তার সাথে মিশে সেটা পোক্ত হয়েছিল। আজ মন থেকে মানুষটার প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি হল। উত্তর যদি নেতিবাচক হতো, লিলি সেটা মানতে পারত না বোধহয়। নাকি ওর অবচেতন মন জানত মায়ের কাছ থেকে যেমন প্রশ্রয় পেয়ে এসেছে, তেমন প্রশ্রয় সে অন্য মায়ের কাছ থেকেও পাবে। লিলি ঘরে এসে ওর পছন্দের একটা সালোয়ার কামিজ বের করে পরল। পুরোপুরি তৈরি হয়ে বসার ঘরে এসে নেহালের জন্য অপেক্ষা করতে লাগল। সে খেয়াল করেছে এই ছেলের তৈরি হতে অনেক সময় লাগে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেক সময় লাগায়। এতক্ষণ কি করে কে জানে। ভাগ্যিস ব্যাটা পুরুষ মানুষ, নারী হলে মনে হয় দিনের অর্ধেক সময় লাগিয়ে দিত রূপচর্চা আর সাজুগুজুতে। নেহাল বেরিয়ে আসতেই লিলি বলল, যাক, সাজুগুজু শেষ হলো আপনার। মেকওভারের জন্য একটা বিউটিশিয়ান রাখতে পারতেন, তাহলে তাড়াতাড়ি হতো। নেহাল নিঃসন্দেহে দেখতে সুপুরুষ, তার উপর বেশভূষায় ভীষণ পরিপাটি। লিলি খেয়াল করল একটা চুল পর্যন্ত এলোমেলো নেই। অন্য সময় মুখটাও বেশ বুদ্ধিদীপ্ত মনে হয়। এখন অবশ্য তা মনে হচ্ছে না।
লিলির কথায় ভরকে গিয়ে মুখে একটা বোকা বোকা অভিব্যক্তি ফুটেছে, সেই বোকাটে অভিব্যক্তিকে খুব ধীরে ধীরে প্রতিস্থাপিত করছে রাগ। সাজুগুজু করতে যাব কেন? তাহলে আয়নার সামনে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সময় কি করেন? বিউটি কন্টেস্টে যাবেন? নেহাল হাতের ঘড়িটায় একবার চোখ বুলিয়ে বলল, এবার চলো। আমার দেরি হয়ে যাবে। অফিসে লেট করলে ঝামেলা হবে। ছেলেবেলা থেকে শুনে আসা বহুল চর্চিত একটা কৌতুক বলার লোভ সংবরণ করতে পারল না লিলি। সে নিজের হাসি বিস্তৃত করে বলল, লেট করলে দেরি তো হবেই, তাই না? তবে এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। নেহালের লাল হয়ে যাওয়া মুখটা উপভোগ করার সুযোগ বেশিক্ষণ পেল না লিলি। বেরসিক বুড়োটা কথার কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে হাঁটতে শুরু করেছে। চিৎকার করে বলল, মা, আমি বেরুচ্ছি। কথার উত্তর না দিলে তাকে জ্বালিয়ে মজা আছে নাকি? ধুর। রোমেনা বেরিয়ে এলেন ততক্ষণে। প্রতিদিন বেরুবার আগে তিনি দোয়া পড়ে ফু দিয়ে দেন। আজ দুজনকেই দিলেন। লিলি অবলীলায় বলল, আসি মা। ফিরতে হয়তো সন্ধ্যা হবে। খাবার টেবিলেই লিলি সিদ্ধান্ত নিয়েছিল রোমেনাকে সে মা বলে ডাকবে। হতে পারে এই বিয়ে নিয়ে ওর মনে কোনো ইতিবাচক অনুভূতি নেই, হতে পারে তার ছেলেকে ওর অপছন্দ। কিন্তু এই স্নেহময়ী ভদ্রমহিলাকে সে এড়িয়ে যেতে পারে না। তার মধ্যে একটা সম্মোহনী শক্তি রয়েছে। রোমেনা তার ডান হাতে লিলির মাথায় আদর করে দিয়ে বললেন, আয় তবে। নেহালের মোটরবাইকের পেছনে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে বসল লিলি। যদিও বাইকে বসার তেমন অভিজ্ঞতা ওর নেই, তবে ওর মানিয়ে নেবার ক্ষমতা ভালো এক্ষেত্রে। বাইক চলতে শুরু করলে লিলি এক হাতে নেহালের কাঁধ কিঞ্চিত চেপে ধরল, আরেক হাত বাইকের পেছন দিকে রেখে ব্যালেন্স করে বসেছে। এবারও সে নিঃসংকোচেই আছে বলা যায়, তবে নেহাল কিছুটা চমকিত হল। তবে সামলে নিল দ্রুত। তুমি ক্লাসে যাচ্ছ না কেন? প্রথমে নেহালের প্রশ্ন লিলি শুনতে পায় না। নেহাল গলা চড়িয়ে আরেকবার প্রশ্নটা করতে সে উত্তর দিল। সেই উপায় কি রেখেছেন? লিলিরও গলার স্বর চড়েছে। আমি কি বিধিনিষেধ জারি করেছি নাকি? সবাই প্রশ্ন করবে, বরের ছবি দেখতে চাইবে, টিকা টিপ্পনি আমাকেই সহ্য করতে হবে। কাল থেকে লিলির প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হচ্ছিল নেহালের মনে, আজ এই কথায় সেটা যেন টলে উঠল। নিজের বয়সের ব্যাপারটা কেন বারবার যে সে ভুলে যায়। বাইরে মৃদু রোদ উঠেছে আজ, তীব্রতা এখনো সেভাবে ছড়াতে শুরু করেনি। তবুও সেই মৃদু উত্তাপেই যেন নেহালের ভেতরে জমে ওঠা সদ্য জন্মানো অনুভূতিটা ভস্ম হয়ে যাচ্ছে। বাতাসে লিলির চুল উড়ছে, কিছু চুল নেহালের মুখের আশেপাশে চলে আসছে। এতক্ষণের মিষ্টি আবেশটুকুতে কেউ যেন মুহূর্তেই এক সমুদ্র চিরতার রস ঢেলে দিয়েছে। তিক্ততার প্রাবল্য বাড়তে থাকল নেহালের মনে। নিজের জন্য, নিজের বাড়তি কিছু বয়সের জন্য, একটা উচ্ছল মেয়ের স্বপ্নভঙ্গের জন্য। কি যে দহন সেখানে! দগ্ধ প্রাণে নেহাল নৌরিনের স্কুলের সামনে লিলিকে নামিয়ে দিয়ে একটা কথাও না বলে বাইক ছুটিয়ে চলে গেল অফিস পানে। নৌরিন কয়েকদিন থেকে খেয়াল করেছে ক্লাস 3-র পুষ্পিতা মেয়েটা অনুপস্থিত। সে ওদের ক্লাস টিচারের ডেস্কের সামনে রাখা চেয়ারে এসে বসল। শাহানা প্রশ্ন করল, কি খবর? চলছে। তোমার? ভালো। তা আজ হঠাৎ আমার কথা কেন মনে হলো সেটা বলো। পুষ্পিতা নামের মেয়েটা কয়েকদিন আসছে না কেন বলতে পারো? সমবয়সী বলে দুজনের মধ্যে বন্ধুত্ব ভালো। ও, মেয়েটার মা খুব অসুস্থ। ভদ্রমহিলার ডিভোর্স হয়ে গেছে বছর 2 আগে। মেয়েকে নিয়ে একাই থাকেন। উনি সমস্যার কথাটা আমাদের জানিয়েছেন।
তবে তবে কি? তেমন ডিটেইলে জানি না। তবে জটিল একটা অপারেশন হবার কথা রয়েছে। ওদিকে তাদের লাভ ম্যারেজ ছিল, বাড়ি থেকেও মেনে নেয়নি। তার মা এসেছেন, কিন্তু উনার মায়েরও বয়স অনেক। শুনতে শুনতে নওরিনের চোখে পুষ্পিতার সরল মুখটা ভেসে উঠল। কি মায়াকারা নিষ্পাপ মুখ! ক্লাসে খুব চুপচাপ থাকে বলে নওরিনের নজরে পড়েছিল। ওদের ইংলিশ ক্লাসটা সে নেয়। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়, নয়তো শান্ত হয়ে বসে থাকে। বসেও এক কোণায়। তেমন কোনো বন্ধুও নেই বোধ হয়। নওরিন সিদ্ধান্ত নিল আগামীকাল যেহেতু শুক্রবার আছে, সে পুষ্পিতার বাসায় যাবে, ঠিকানাটা নিতে হবে। ক্লাস নেবার জন্য নওরিন বেরুচ্ছিল, একজন এসে খবর দিল অভিভাবকদের জন্য নির্ধারিত ওয়েটিং রুমে একজন ভিজিটর এসেছে ওর। সময় দেখে নিয়ে সেদিকে প্রায় ছুটে এসে লিলিকে দেখতে পেল। ওকে একদমই আশা করেনি। বিশ্রাম কক্ষ তখন গিজগিজ করছে। এর মধ্যে লিলি উঠে এসে সবার সামনেই নওরিনকে জড়িয়ে ধরল। আমি একটা ভুল করে ফেলেছি। ইন্টেনশনালি কিছু বলিনি। তুমি প্লিজ আমার সাথে রাগ করে থেকো না। খুব কষ্ট হচ্ছে আমার। নওরিন বলল, সেটা আমি জানি। কিন্তু সবাই কি ভাববে বলতো? লিলি সম্বিতে ফিরল, নওরিনকে ছেড়ে দিয়ে বলল, তোমার ক্লাস আছে এখন? থাকলে আমি অপেক্ষা করব। ফ্রি আওয়ারে সামনের কফি শপে যাবে আমার সাথে। তারপর আড্ডা দিয়ে চলে যাব। এখন ক্লাসেই যাচ্ছিলাম। 40 মিনিটের ক্লাস। এতক্ষণ অপেক্ষা করবি? আমার সমস্যা নেই। লিলি একেবারে কোণের দিকে গিয়ে জায়গা করে বসল। ফোন ঘাঁটছিল, কিন্তু সেদিকে ওর মন নেই। আজ নেহালকে বলা কথাটার জন্য নিজের কাছেই যেন কেমন লাগছে। নিজেকে খুব তুচ্ছ, ক্ষুদ্রমনা মনে হচ্ছে। বারবার একই কথা যে সে কেন বলে। এটা ঠিক, সে অকপট স্বীকারোক্তি দিতে পছন্দ করে। তবুও একই কথা লোকটাকে সে কেন জানাচ্ছে? কেন তার মতো সেও সহজ হতে পারছে না? কোথায় বাঁধছে আসলে, বয়স নাকি কেবলই ইগো? জোর করে চাপিয়ে দেয়া একটা সম্পর্কে ওকে বাধ্য করা হয়েছে বলে ওর ইগোতে ভীষণভাবে আঘাত লেগেছে বিষয়টা সেজন্য। হারজিতের খেলায় বাধ্যগত হারকে ওর অবচেতন মন কিছুতেই মানতে পারছে না, আবার একটা মানুষকে ক্রমাগত কথা দিয়ে আহত করতেও কোথায় যেন বাধছে। সে না পারছে সম্পর্ক মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে, না পারছে সবটা চুড়ে ভেঙে পায়ে দলতে। এমন একটা দ্বিধায় ওকে কেন ফেললেন মা? নিজেকেই কেমন অচেনা লাগছে। নিজের ভেতরের এই দ্বৈত বৈপরীত্যে টালমাটাল অনুভূতিতে সে পেন্ডুলামের মতো দুলছিল। একটা রোলার কোস্টারের পাশে সে যেন একা স্থির দাঁড়িয়ে আছে। তুফান তোলা গতিশীল সব, লিলি একা আটকে আছে কোনো এক বদ্ধ প্রকোষ্ঠে। নিশ্চল, নির্জীব, নিষ্পৃহ, নিষ্পন্দ। সকাল সকাল ঘুম থেকে উঠেছে লিলি। নেহালের খুব ভোরবেলায় উঠার অভ্যাস। একদিনও ঘুম ভেঙে সে নেহালকে পাশে পায়নি। আজ নওরিনের স্কুলে যাবে বলে অ্যালার্ম দিয়ে রেখেছিল। পরে একা একা তার বাসায় যাবার চাইতে স্কুলে যাওয়ার প্রস্তাবটা লিলির বেশি মনে ধরেছে। সকালের নাস্তার টেবিলে লিলি রোমেনাকে জিজ্ঞেস করল, আমি আজ নওরিনে আপুর স্কুলে যাব। সে তো ভালো কথা। যা, খুশি হবে মেয়েটা। লিলি খানিকটা ইতস্তত করে রুটির টুকরো আলু ভাজিতে নাড়াচাড়া করতে করতে বলল, বলছিলাম, কি পরে যাব? নেহাল খাওয়া থামিয়ে একবার লিলির দিকে তাকাল। রোমেনা উত্তর দিলেন, তোর যা ভালো লাগে তাই পরবি। শোন, বিয়ে করেছিস বলে জিজ্ঞেস করে পোশাক পরার কোনো দরকার নেই। কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও সেটা যদি ভালো কিছু হয়, তবুও করে ফেলিস। আমরা এখন তৌহিদার পরে সবচাইতে আপন মানুষ।
ও তোকে যেভাবে বড় করেছে, যা তোর অভ্যাস, সেসব নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাব না। বুঝলি? তুই যেমন আমরা তোকে সেভাবেই ভালোবাসি। রেসপন্সিবিলিটির প্রশ্ন যদি আসে সেটা আলাদা ব্যাপার। সময়ের সাথে সাথে ওটা এমনিতেই আসবে। একবারে সব কয়টা আনার দরকার নেই। ধীরে সুস্থেই আসুক। কথা শেষে মৃদু হাসলেন রোমেনা। লিলির ভারী ভালো লাগল। এত কিছু ভেবে সে কথাটা বলেনি। রোমেনার ব্যাপারে মায়ের কাছ থেকে শুনে একটা ধারণা তৈরি হয়েছিল, এই কয়দিনে তার সাথে মিশে সেটা পোক্ত হয়েছিল। আজ মন থেকে মানুষটার প্রতি শ্রদ্ধার জায়গা তৈরি হল। উত্তর যদি নেতিবাচক হতো, লিলি সেটা মানতে পারত না বোধহয়। নাকি ওর অবচেতন মন জানত মায়ের কাছ থেকে যেমন প্রশ্রয় পেয়ে এসেছে, তেমন প্রশ্রয় সে অন্য মায়ের কাছ থেকেও পাবে। লিলি ঘরে এসে ওর পছন্দের একটা সালোয়ার কামিজ বের করে পরল। পুরোপুরি তৈরি হয়ে বসার ঘরে এসে নেহালের জন্য অপেক্ষা করতে লাগল। সে খেয়াল করেছে এই ছেলের তৈরি হতে অনেক সময় লাগে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেক সময় লাগায়। এতক্ষণ কি করে কে জানে। ভাগ্যিস ব্যাটা পুরুষ মানুষ, নারী হলে মনে হয় দিনের অর্ধেক সময় লাগিয়ে দিত রূপচর্চা আর সাজুগুজুতে। নেহাল বেরিয়ে আসতেই লিলি বলল, যাক সাজুগুজু শেষ হলো আপনার। মেকওভারের জন্য একটা বিউটিশিয়ান রাখতে পারতেন, তাহলে তাড়াতাড়ি হতো। নেহাল নিঃসন্দেহে দেখতে সুপুরুষ, তার উপর বেশভূষায় ভীষণ পরিপাটি। লিলি খেয়াল করল একটা চুল পর্যন্ত এলোমেলো নেই। অন্য সময় মুখটাও বেশ বুদ্ধিদীপ্ত মনে হয়। এখন অবশ্য তা মনে হচ্ছে না। লিলির কথায় ভরকে গিয়ে মুখে একটা বোকা বোকা অভিব্যক্তি ফুটেছে, সেই বোকাটি অভিব্যক্তিকে খুব ধীরে ধীরে প্রতিস্থাপিত করছে রাগ। সাজুগুজু করতে যাব কেন? তাহলে আয়নার সামনে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সময় কি করেন? বিউটি কন্টেস্টে যাবেন? নেহাল হাতের ঘড়িটায় একবার চোখ বুলিয়ে বলল, এবার চলো। আমার দেরি হয়ে যাবে। অফিসে লেট করলে ঝামেলা হবে। ছেলেবেলা থেকে শুনে আসা বহুল চর্চিত একটা কৌতুক বলার লোভ সংবরণ করতে পারল না লিলি। সে নিজের হাসি বিস্তৃত করে বলল, লেট করলে দেরি তো হবেই, তাই না? তবে এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। নেহালের লাল হয়ে যাওয়া মুখটা উপভোগ করার সুযোগ বেশিক্ষণ পেল না লিলি। বেরসিক বুড়োটা কথার কোনো উত্তর না দিয়ে হনহনিয়ে হাঁটতে শুরু করেছে। চিৎকার করে বলল, মা, আমি বেরুচ্ছি। কথার উত্তর না দিলে তাকে জ্বালিয়ে মজা আছে নাকি? ধুর। রোমেনা বেরিয়ে এলেন ততক্ষণে। প্রতিদিন বেরুবার আগে তিনি দোয়া পড়ে ফু দিয়ে দেন। আজ দুজনকেই দিলেন। লিলি অবলীলায় বলল, আসি মা। ফিরতে হয়তো সন্ধ্যা হবে। খাবার টেবিলেই লিলি সিদ্ধান্ত নিয়েছিল রোমেনাকে সে মা বলে ডাকবে। হতে পারে এই বিয়ে নিয়ে ওর মনে কোনো ইতিবাচক অনুভূতি নেই, হতে পারে তার ছেলেকে ওর অপছন্দ। কিন্তু এই স্নেহময়ী ভদ্রমহিলাকে সে এড়িয়ে যেতে পারে না। তার মধ্যে একটা সম্মোহনী শক্তি রয়েছে। রোমেনা তার ডান হাতে লিলির মাথায় আদর করে দিয়ে বললেন, আয় তবে। নেহালের মোটরবাইকের পেছনে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে বসল লিলি। যদিও বাইকে বসার তেমন অভিজ্ঞতা ওর নেই, তবে ওর মানিয়ে নেবার ক্ষমতা ভালো এক্ষেত্রে। বাইক চলতে শুরু করলে লিলি এক হাতে নেহালের কাঁধ কিঞ্চিত চেপে ধরল, আরেক হাত বাইকের পেছন দিকে রেখে ব্যালেন্স করে বসেছে। এবারও সে নিঃসংকোচেই আছে বলা যায়, তবে নেহাল কিছুটা চমকিত হল। তবে সামলে নিল দ্রুত। তুমি ক্লাসে যাচ্ছ না কেন? প্রথমে নেহালের প্রশ্ন লিলি শুনতে পায় না। নেহাল গলা চড়িয়ে আরেকবার প্রশ্নটা করতে সে উত্তর দিল। সেই উপায় কি রেখেছেন? লিলিরও গলার স্বর চড়েছে।
আমি কি বিধিনিষেধ জারি করেছি নাকি? সবাই প্রশ্ন করবে, বরের ছবি দেখতে চাইবে, টিকা টিপ্পনি আমাকেই সহ্য করতে হবে। কাল থেকে লিলির প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হচ্ছিল নেহালের মনে, আজ এই কথায় সেটা যেন টলে উঠল। নিজের বয়সের ব্যাপারটা কেন বারবার যে সে ভুলে যায়। বাইরে মৃদু রোদ উঠেছে আজ, তীব্রতা এখনো সেভাবে ছড়াতে শুরু করেনি। তবুও সেই মৃদু উত্তাপেই যেন নেহালের ভেতরে জমে ওঠা সদ্য জন্মানো অনুভূতিটা ভস্ম হয়ে যাচ্ছে। বাতাসে লিলির চুল উড়ছে, কিছু চুল নেহালের মুখের আশেপাশে চলে আসছে। এতক্ষণের মিষ্টি আবেশটুকুতে কেউ যেন মুহূর্তেই এক সমুদ্র চিরতার রস ঢেলে দিয়েছে। তিক্ততার প্রাবল্য বাড়তে থাকল নেহালের মনে। নিজের জন্য, নিজের বাড়তি কিছু বয়সের জন্য, একটা উচ্ছল মেয়ের স্বপ্নভঙ্গের জন্য। কি যে দহন সেখানে! দগ্ধ প্রাণে নেহাল নওরিনের স্কুলের সামনে লিলিকে নামিয়ে দিয়ে একটা কথাও না বলে বাইক ছুটিয়ে চলে গেল অফিস পানে। নওরিন কয়েকদিন থেকে খেয়াল করেছে ক্লাস 3-র পুষ্পিতা মেয়েটা অনুপস্থিত। সে ওদের ক্লাস টিচারের ডেস্কের সামনে রাখা চেয়ারে এসে বসল। শাহানা প্রশ্ন করল, কি খবর? চলছে। তোমার? ভালো। তা আজ হঠাৎ আমার কথা কেন মনে হলো সেটা বলো। পুষ্পিতা নামের মেয়েটা কয়েকদিন আসছে না কেন বলতে পারো? সমবয়সী বলে দুজনের মধ্যে বন্ধুত্ব ভালো। ও, মেয়েটার মা খুব অসুস্থ। ভদ্রমহিলার ডিভোর্স হয়ে গেছে বছর 2 আগে। মেয়েকে নিয়ে একাই থাকেন। উনি সমস্যার কথাটা আমাদের জানিয়েছেন। তবে কি? তেমন ডিটেইলে জানি না। তবে জটিল একটা অপারেশন হবার কথা রয়েছে। ওদিকে তাদের লাভ ম্যারেজ ছিল, বাড়ি থেকেও মেনে নেয়নি। তার মা এসেছেন, কিন্তু উনার মায়েরও বয়স অনেক। শুনতে শুনতে নওরিনের চোখে পুষ্পিতার সরল মুখটা ভেসে উঠল। কি মায়াকারা নিষ্পাপ মুখ! ক্লাসে খুব চুপচাপ থাকে বলে নওরিনের নজরে পড়েছিল। ওদের ইংলিশ ক্লাসটা সে নেয়। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়, নয়তো শান্ত হয়ে বসে থাকে। বসেও এক কোণায়। তেমন কোনো বন্ধুও নেই বোধহয়। নওরিন সিদ্ধান্ত নিল আগামীকাল যেহেতু শুক্রবার আছে, সে পুষ্পিতার বাসায় যাবে, ঠিকানাটা নিতে হবে। ক্লাস নেবার জন্য নওরিন বেরুচ্ছিল, একজন এসে খবর দিল অভিভাবকদের জন্য নির্ধারিত ওয়েটিং রুমে একজন ভিজিটর এসেছে ওর। সময় দেখে নিয়ে সেদিকে প্রায় ছুটে এসে লিলিকে দেখতে পেল। ওকে একদমই আশা করেনি। বিশ্রাম কক্ষ তখন গিজগিজ করছে। এর মধ্যে লিলি উঠে এসে সবার সামনেই নওরিনকে জড়িয়ে ধরল। আমি একটা ভুল করে ফেলেছি। ইন্টেনশনালি কিছু বলিনি। তুমি প্লিজ আমার সাথে রাগ করে থেকো না। খুব কষ্ট হচ্ছে আমার। নওরিন বলল, সেটা আমি জানি। কিন্তু সবাই কি ভাববে বলতো? লিলি সম্বিতে ফিরল, নওরিনকে ছেড়ে দিয়ে বলল, তোমার ক্লাস আছে এখন? থাকলে আমি অপেক্ষা করব। ফ্রি আওয়ারে সামনের কফি শপে যাবে আমার সাথে। তারপর আড্ডা দিয়ে চলে যাব। এখন ক্লাসেই যাচ্ছিলাম। 40 মিনিটের ক্লাস। এতক্ষণ অপেক্ষা করবি? আমার সমস্যা নেই। লিলি একেবারে কোণের দিকে গিয়ে জায়গা করে বসল। ফোন ঘাটছিল, কিন্তু সেদিকে ওর মন নেই। আজ নেহালকে বলা কথাটার জন্য নিজের কাছেই যেন কেমন লাগছে। নিজেকে খুব তুচ্ছ, ক্ষুদ্রমনা মনে হচ্ছে। বারবার একই কথা যে সে কেন বলে। এটা ঠিক, সে অকপট স্বীকারোক্তি দিতে পছন্দ করে। তবুও একই কথা লোকটাকে সে কেন জানাচ্ছে? কেন তার মতো সেও সহজ হতে পারছে না? কোথায় বাঁধছে আসলে, বয়স নাকি কেবলই ইগো?
জোর করে চাপিয়ে দেয়া একটা সম্পর্কে ওকে বাধ্য করা হয়েছে বলে ওর ইগোতে ভীষণভাবে আঘাত লেগেছে বিষয়টা সেজন্য। হারজিতের খেলায় বাধ্যগত হারকে ওর অবচেতন মন কিছুতেই মানতে পারছে না, আবার একটা মানুষকে ক্রমাগত কথা দিয়ে আহত করতেও কোথায় যেন বাধছে। সে না পারছে সম্পর্ক মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে, না পারছে সবটা চুড়ে ভেঙে পায়ে দলতে। এমন একটা দ্বিধায় ওকে কেন ফেললেন মা? নিজেকেই কেমন অচেনা লাগছে। নিজের ভেতরের এই দ্বৈত বৈপরীত্যে টালমাটাল অনুভূতিতে সে পেন্ডুলামের মতো দুলছিল। একটা রোলার কোস্টারের পাশে সে যেন একা স্থির দাঁড়িয়ে আছে। তুফান তোলা গতিশীল সব, লিলি একা আটকে আছে কোনো এক বদ্ধ প্রকোষ্ঠে। নিশ্চল, নির্জীব, নিষ্পৃহ, নিষ্পন্দ। আজ বেশ অনেকদিন পরে লিলি ইউনিভার্সিটিতে এসেছে। তরিদেরও জানায়নি আসার ব্যাপারটা। পরশু মা আর নেহালের সাথে নিজের মেজাজের ঝাল উগরানোর পর থেকে অস্বস্তি বাড়ছিল। দুজনের কারোর সাথেই এরপর আর একটা কথাও বলেনি এখন অবধি। রোমেনা খুব উৎসাহ দিলেন ক্লাস শুরুর ব্যাপারে। ওরও মনে হল পরিচিত পরিবেশে এলে হয়তো গোমট মন খানিকটা হলেও হালকা হতে পারে। ক্লাস শুরু হতে তখনও 7 মিনিট বাকি, কয়েকটা আলাদা জটলা পাকিয়ে আড্ডা জমেছে। লিলির মনে হল এর আগে শেষ যেদিন এসেছিল সেদিন ওর জীবনটা অন্যরকম ছিল, মাত্র 2 সপ্তাহের ব্যবধানেই মনে হল সে অন্য মানুষ। আগের লিলির সাথে এই লিলির দূরত্ব যেন কয়েক আলোকবর্ষ। জীবন কতটা আনপ্রেডিক্টেবল। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল সে। তরিই প্রথম দেখল ওকে, সে সোল্লাসে চিৎকার করে উঠল লিলির নাম ধরে। সবগুলো জটলা মুহূর্তের জন্য থমকে ওর দিকে ঘুরে তাকাল। তরি আর মিতুর সাথে আরও কয়েকজন এসে ওকে আলিঙ্গন করল। বাকিদের মধ্যেও অনেকেই এসে কথাবার্তা বলল। নতুন জীবন, বর কেমন, শ্বশুর বাড়ি আর তার মানুষজন কেমন, বরের সাথে ভাব কতটা, নানারকম কৌতূহলী প্রশ্ন ছুড়ে এলো ওর দিকে। লিলির সবার কৌতূহল মেটানোর দায় নিয়ে বসেনি নিশ্চয়ই। ভীষণ বিরক্ত লাগছিল। তবে আজ সে নিজের স্বভাব বহির্ভূত ধৈর্যের পরিচয় দিল। মিষ্টি হেসে সবাইকে আশ্বস্ত করে বলল, এত প্রশ্ন করিস না তোরা। আরও কারো প্রশ্ন করার থাকলে করে ফেল। একসাথে সবার উত্তর দেই, কারণ এখন যতগুলো প্রশ্ন করলি সবগুলোর উত্তর পজিটিভ। বাকি কথা বলার আগেই ক্লাসের সময় চলে এলো। আজকের প্রথম ক্লাসটাই সাদেক স্যারের। তার মতো বোরিং ক্লাস লিলি আজ অবধি কোনোদিন করেনি। প্রথম ক্লাসেই বেশ কয়েকবার হাই তুলল সে। অন্য সময় এই ক্লাসে সময় কাটানোর জন্য ওরা 3 জন কাটাকুটি খেলত। স্যারের চোখ এড়িয়ে খাতায় একটা করে দাগ কাটত। আজ ইচ্ছে হল না। লিলি অন্যমনস্ক হয়ে গেল। মায়ের সকরুণ মুখটা মনে পড়তেই ভেতরটা হুহু করে উঠল। রাগ ভুলে বারবার ইচ্ছে করে মায়ের মমতামাখা বুকে একটু মাথাটা রাখতে, কিন্তু কোথাও একটা অদৃশ্য দেয়াল ওর পথরোধ করছে বারংবার। নেহালের ফ্রেন্ড সার্কেলের সবাই এখন বিবাহিত। সেই কেবল বাকি ছিল, অন্যরা আরও আগে এই কাজ শেষ করেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার যার নিজের জীবন পরিক্রমায়। তবুও শত ব্যস্ততার মধ্যেও মাসের একটা দিন ওরা একসাথে আড্ডা দেয়। 2 জন ঢাকার বাইরে থাকে কর্মসূত্রে, একজন দেশের বাইরে। বাকিরা সকলেই এই আড্ডার নিয়মিত অংশ। বিশ্ববিদ্যালয়ের সময়কার মতো লাগামহীন কথার তুবড়ি ছুটে কখনো, আবার কখনো পরিস্থিতি হয়ে উঠে বিতর্ক মঞ্চ, তো কখনো ভারিক্কি। এখন তাহলে আমরা সকলেই বিবাহিত জনগোষ্ঠীর শামিল। ওয়েলকাম টু দ্য ক্লাব দোস্ত, নাটকীয় ঢঙে বলল আসিফ। ওদের সার্কেলের সবচাইতে বাকপটু মানুষ। 8 জনের এই দলটার সকলেই হই হই করে উঠল। এবারের আড্ডা হচ্ছে রাতুলের বাসায়।
আমি তো ভাবছিলাম তুই সন্ন্যাসব্রত পালন করবি সারা জীবন। অবশেষে সুমতি হইল। তা এই সন্ন্যাসীর ধ্যান ভাঙ্গাল কে? আমাদের লিলি ভাবি। এবার আরেকবার রই রই রব উঠল। তোরা একেবারে যাচ্ছে তাই। নেহাল হাসতে হাসতে বলল, এসব বলে পার পাবি না ব্যাটা। আজকের সমস্ত খরচা তোর পকেট থেকে যাবে। বিয়েও করলাম আমি, বিয়ের দাওয়াতও দিয়েছিলাম, এখন আবার আলাদা করে আমাকেই খরচ করতে হবে? বরং আমাকে আজকে তোদের ট্রিট দেয়া উচিত ছিল সবার। আমি বিয়ে না করলে তোদের এই ম্যারিড ক্লাব অপূর্ণ থেকে যেত। এসব কিপটামি ছাড় শালা, এখন তো তোর পকেট কাটার দিন। অন্তু একটা সিগারেট এগিয়ে দিয়ে বলল, চলবে নাকি? নেহাল বলল, না রে, আমার পোষায় না ঠিক এগুলা। ওদিক থেকে রাতুল বলল, আরে লিলির ভিডিওগুলা দারুণ হয়। আমার বউ তো নিয়মিত দেখে। কিসের ভিডিও? নেহাল বুঝতে না পেরে প্রশ্ন করে। কিসের মানে? লিলির কথা বললাম। সেটাই তো জিজ্ঞেস করলাম। কিসের? আরে ব্যাটা, তুই তো এখনো হাফ সন্ন্যাসী রে। বউ সম্পর্কে কিছুই জানিস না। ইউটিউবে ঢুকে বন্ধুতা লিখে সার্চ কর। নেহাল ভেতরে ভেতরে আগ্রহী হলেও প্রথমে তা বাইরে দেখালো না। নিতান্ত অনিচ্ছায় এমন ভঙ্গিতে নিজের ফোন বের করে ইউটিউবে এসে বন্ধুতা লিখে সার্চ করল। উপরে আরও কিছু অন্যান্য ভিডিওর সাথে এই চ্যানেলের একটা ভিডিও এসেছে। উপরে 3টা মেয়ের হাস্যোজ্জ্বল মুখের ছবি। লিলির মুখে ওর চোখ আটকে গেল। আনমনেই ভিডিওটা ওপেন করল। ধীরলয়ের মিউজিকের সাথে লিলির কথা যেন কলকলিয়ে উঠল নেহালের কানে। ভীষণ চপলতা ভরা উচ্ছ্বাস নিয়ে অনর্গল কথা বলে যাচ্ছে। কোনো একটা দিঘির ধারে বানানো ভিডিও। বাকি দুজনও যজ্ঞ সঙ্গ দিচ্ছে এখানে। কি রে মামা, বউকে তো চোখের সামনেই দেখিস। এখন আমাদের সময় দে। ভিডিও দেখে মজনু হলেও আমাদের ট্রিট দেয়া থেকে বাঁচতে পারবি না কিন্তু। নেহাল অস্ফুটস্বরে বলল, সামনে থাকলেও এভাবে কোনোদিন দেখিনি তো। কেউ শুনতে পেল না ওর কথা। কি বলিস বিড়বিড় করে? ট্রিট অবশ্যই পাবি। আমি কিন্তু কিপটা না তোদের মতো। হ্যাঁ, তুই কৃপণের দাদা। তুই জানতি না ভিডিওর কথা? রাতুলের প্রশ্নের কোনো উত্তর দেয় না নেহাল। লিলির সম্পর্কে সে তো কিছুই জানে না তেমন। হুট করে মেয়েটাকে জানতে ইচ্ছে হলো ওর। ওই মনের গভীরতায় ডুবে সেখানে কি আছে তার প্রতিটি অলিগলিতে বিচরণ করার একটা তৃষ্ণাবোধ ওকে পেয়ে বসল। লিলিকে রোমেনা পুরনো অ্যালবাম বের করে দিয়েছেন। স্মৃতি রোমন্থন চলছিল। একটা ছবিতে লিলির চোখ আটকে গেল। ছবিটা 12-13 বছরের ভীষণ মিষ্টি দেখতে একটা ছেলেটার চোখে কান্নার ছাপ স্পষ্ট, কিন্তু বহু কষ্টে সেটা চেপে রেখেছে বোঝাই যাচ্ছে, যদিও চেষ্টা বৃথা গেছে। এই কান্নামাখা মুখটায় অদ্ভুত মায়া জমে আছে যেন। ভঙ্গিটা লিলির খুব পরিচিত মনে হল। সে রোমেনাকে জিজ্ঞেস করল, মা, এটা কার ছবি? কোনটা? এদিকে দেখা দেখি। লিলি হাতের অ্যালবামটাকে তার দিকে বাড়িয়ে ধরল। এটা তোর বর। এভাবে সরাসরি বলায় লিলি কিছুটা যেন অপ্রতিভ হল। কিঞ্চিত লজ্জাও পেল যেন, যদিও সে স্বীকার করতে চাইল না। ছবিটা দেখে মনে পড়ল, নৌরিনের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া লেগেছিল। হেরে গিয়ে এভাবে বসেছিল। আশফাকের ছবি তোলার শখ ছিল বলে ক্যামেরা ছিল বাসায়। নৌরিনও দুষ্টুমি করে তুলতে এসেছিল ছবি। নেহাল সেটা বুঝতে পেরে আপ্রাণ চেষ্টা করেছে যেন কান্নাকাটি ক্যামেরায় না আসে। ছবি তোলার পরে কেন তুলল সেটা নিয়েও আরেক প্রশ্ন হয়ে গিয়েছিল দুটোতে। হাসতে হাসতে বললেন রোমেনা,
ওর কটু কথা সহ্য করার সময়ও এইরকম অভিব্যক্তি দেখেছিল ছেলেটার চোখে মুখে। লিলির সহসা মনে বলো ওর একটা ভাই কিংবা বোন থাকলে বোধহয় আরও ভালো হতো। নওরিন আর নেহালের মধ্যে চমৎকার বোঝাপড়ার সাথে খুনসুটিতে মাখা যে সম্পর্ক, এটা ওর ভীষণ ভালো লেগেছে। নেহালকে হিংসে হল, লোকটার কি দারুণ ভাগ্য। নেহালটা খুব চাপা স্বভাবের। খুব ছোট্ট যখন ছিল তখনই যেটুকু দুষ্টুমি করেছে, যত বুঝতে শিখেছে তত শান্ত হয়ে গেছে। আমাকে যারা চেনে তারা বলে, তোর মুখে কথার খই ফুটে, ছেলে অমন লক্ষ্মীমন্ত কি করে হল? তুমি উত্তর দাও না। উত্তর না দিয়ে আমি থাকতে পারি নাকি? মজা করে বলি, কুড়িয়ে যে পাইনি কনফার্ম। এতগুলো মাস পেটে ধরেছি। তবে আমি এত বেশি কথা বলেছি যে ছেলের ভাগের কথাসহ বলে ফেলেছি। তাই ওমন। নওরিন আপু কেমন ছিল ছেলেবেলায়? দুরন্ত ছিল খুব। সত্যি বলতে আমার স্বভাবের খানিকটা ও পেয়েছে। এখন অবশ্য ততটা দুরন্ত নেই। পারিপার্শ্বিকতায় কিছুটা চাপা পড়ে গেছে। এই প্রথম রোমেনাকে বিষণ্ণ হতে দেখল লিলি। সেই সান্ত্বনা সূচক কিছু বলবে কিনা ভাবতে ভাবতে তিনি আশ্চর্য দ্রুততায় সামলে নিলেন। মুখ ভরা হাসি নিয়ে তিনি লিলির হাত ধরে বললেন, জীবনটা অত্যন্ত ছোট। দেখতে দেখতে সময় হারিয়ে যায়। একবার যেই সময় আমাদের জীবন থেকে চলে যায় তা একেবারেই যায়। কোনোদিন সেটাকে ফেরত পাওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ও না। জীবনে সবকিছু আমাদের সাজানো ছকে ঘটে না, অপ্রত্যাশিত অনেক কিছুর সম্মুখীন হতে হয় চলার পথে। যা হলো না, সেটা ভেবে এখন যা ঘটেছে তার সাথে যদি মানিয়ে চলতে চেষ্টা করি আমরা, তাহলে অপ্রাপ্তিগুলো ধীরে ধীরে মুছে যায় মন থেকে, জানিস তো? নওরিন সেটাকে একসেপ্ট করে নেবার চেষ্টা করছে, আমরাও। তুইও একবার ভেবে দেখতে পারিস কথাগুলো, নেহালের কাছ থেকে ঠকবি না মা। ওর মা হিসেবে এই আত্মবিশ্বাসের সাথে এটুকু আশ্বাস তোকে দিতে পারি। বাকিটা তোর উপরে। লিলি আরেকবার অপ্রতিভ হল আজ। কথার প্রসঙ্গ কোত্থেকে কোথায় চলে গেল, সে ঠাহর করে উঠতে পারল না। তবে রোমেনার কথাগুলো ওকে স্পর্শ করল ভীষণভাবে। হাসি খুশি, প্রাণবন্ত একই সাথে অত্যন্ত বিচক্ষণ এই ভদ্রমহিলার জন্য ওর শ্রদ্ধাবোধের জায়গাটা দিন দিন গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল। নিজের ছেলের সাথে লিলির ব্যবহার সম্পর্কে অবগত হবার পরেও ওকে কোনো কটু কথা শোনাননি তিনি। বরং স্নেহ দিয়ে, মমতায় বেঁধে ওকে ভাবার জন্য উদ্বুদ্ধ করেছেন। লিলি অধমুখে বলল, আমি চেষ্টা করব মা। রোমেনা লিলির মাথায় হাত বুলিয়ে বললেন, তৌহিদার কথাটাও ভেবে দেখিস। পৃথিবীর কোনো মা সন্তানের অমঙ্গল চায় না। আমি তোমার কোলে একটু আমার মাথাটা রাখতে পারি মা? রোমেনা মাথা নেড়ে সম্মতি দিতেই লিলি প্রায় ঝাঁপিয়ে পড়ল। লিলির চোখের জলের আভাস পাচ্ছেন রোমেনা। মায়ের কথা মনে পড়ছে বুঝি? লিলি ডুকরে কেঁদে উঠল। অনেকদিন থেকে একটা পাথর ভার যেন বুকে জমেছিল। আজ নিজেকে উজাড় করে কাঁদতে পারায় সেই ভারটুকু নেমে গেলে যেন। নেহাল গল্পের বই পড়তে ভালোবাসে, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারছে না ইদানিং। অফিসে কাজের চাপ, বাড়িতে অন্য চাপ, নানামুখী চাপে সে যেন চিড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছিল। আজ একটা বই হাতে বসেছে। হুট করে শুনল কেউ ডাকছে, এই যে কোহিনূর হীরা, শুনছেন? নেহাল মুখ তুলে চাইল লিলির দিকে, কিন্তু ওকে ডাকছে কিনা দ্বিধায় ভূগোল। আমাকে ডাকছ? লিলি আশেপাশে তাকিয়ে বলল, আমি তো এই ঘরে আর কাউকে দেখছি না। আপনি দেখছেন? সুপারন্যাচারাল পাওয়ার টাওয়ার আছে নাকি আপনার? সুপারন্যাচারাল পাওয়ার কেন থাকতে যাবে? তাহলে আপনাকে ডাকছি,
এটুকু বোঝার মতো কমন সেন্স থাকার কথা, তাই না? নেহালের মুখে আবারও সে কষ্ট চেপে রাখার অভিব্যক্তি দেখে লিলি সশব্দে হেসে ফেলল। আপনার বয়স এখনো 12-13তেই আটকে আছে বুঝলেন? আমাকে তো তুমি বুড়ো বলো। বয়সে বুড়ো, মনে পুচকে ছোকরা। এটাকে আবার কমপ্লিমেন্ট হিসেবে নিয়েন না কিন্তু। আমি কখন কি করি বলি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনার মা যেমন আপনাকে বলে কোহিনূর হীরা, আমি তেমন আমরা কাঠের ঢেকি। এসব কেন বলছো? ইচ্ছা হলো তাই বললাম। সব কথার কারণ থাকতে হবে এমন কোনো বিধিনিষেধ আছে নাকি? না, নেই। তাহলে এটুকু সহ্য করতেই হবে। আচ্ছা, করলাম। ভালো ছেলে। নেহাল কথা খুঁজে পেল না। এই মেয়ে তো সাংঘাতিক ধরনের তো। কথা দিয়ে মানুষকে অপ্রস্তুত করে দেবার কায়দা ভালো জানে, যেটায় সে ভীতিবোধ করল এক ধরনের। হঠাৎ করে লিলির ফুরফুরে মেজাজের কারণ সে ধরতে পারছে না। কি মতলব কে জানে? আপনি কিন্তু ছেলেবেলায় কিউট ছিলেন। ছবিটা সুন্দর হয়েছে, এক্সপ্রেশনটা আরও সুন্দর। লিলির দুষ্টু হাসিতে সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, কোনো ছবি? লিলি হাতে লুকিয়ে রাখা ছবিটা বের করে নেহালের সামনে ধরল। এই ছবি কোথায় পেয়েছ? মা দিয়েছে। এটা এক্ষুনি ফেরত দাও। দিলে কি হবে? আমি তো দেখেই ফেলেছি। এখন কি স্মৃতি ফেরত চাইবেন? ভ্রু নাচিয়ে বলল লিলি। নেহাল অসহায়বোধ করল। মা না শত্রু কে জানে। এই ছবিটাই দিতে হলো, তাও আবার এই মেয়েকে। আল্লাহ! মানসম্মান যেটুকু আছে তুমি রক্ষা করো। মনে মনে কয়েকবার জপল নাজেহাল নেহাল। চলবে।